শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চুকনগর কলেজের একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। যেহেতু করোনার কারণে আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না, সেহেতু আমাদের অনলাইন ক্লাসের উপরেই নির্ভরশীল হতে হচ্ছে। আমরা আজকে তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা ব্যাংক সমন্বয় বিবরণী। এই ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা বেশ খানিকটা স্পর্শকাতর। তোমরা এটা মনোযোগ সহকারে শুনো। আজকে প্রাথমিক ক্লাসটা নিব, তোমরা বেসিকটা বাসায় এরপরে একটু নিজেরা বই নিয়ে চেষ্টা করো, ইনশাল্লাহ সামনের ক্লাসে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে যে দুটো বিষয় আমাদের অত্যন্ত সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সে দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে আমরা যে 3 ঘন নগদান বই তৈরি করি, 3 ঘন নগদান বইতে আমরা নগদের কলাম, ব্যাংক কলাম, বার্তার কলাম, 3টে কলাম করি, অর্থাৎ সেখানে ব্যাংকের একটা কলাম তৈরি করি এবং এই নগদের যাবতীয় নগদ প্রাপ্তি এবং প্রদান ওখানে লিপিবদ্ধ থাকে নগদের কলামে, আর ব্যাংকের যাবতীয় প্রাপ্তি এবং প্রদান ব্যাংক কলামে লিপিবদ্ধ হয় এবং এর শেষে আমরা জানি একটা ব্যালেন্স তৈরি হয়, অর্থাৎ ব্যালেন্স সিডি বা সমাপনী উদ্বৃত্ত তৈরি হয়। এটা হচ্ছে আমাদের হিসাব কিতাব। আমরা আমাদের ক্লার্ক বা আমাদের হিসাব রক্ষক যে হিসাবটা তৈরি করে তাকে বলা হয়, আমরা বলি ব্যাংক হিসাব। এই একই ব্যাংক হিসাবে এই একই হিসাবটা ব্যাংকও আমাদের নামে একটা হিসাব সংরক্ষণ করে, তার নাম হচ্ছে পাসবই। অর্থাৎ আমাদেরটার নাম হচ্ছে ব্যাংক হিসাব আর ওটার নাম হচ্ছে পাসবই। দুটো একই জিনিসের দুটো জায়গায় ভিন্ন ভিন্ন নাম। তা এখন যেমন আমরা আমাদের যত ব্যাংকে যত জমা দিছি বা উত্তোলন করছি সব শেষে একটা উত্তর তৈরি করি। সেটা দেখা গেল আমরা ব্যাংকের কাছে পেতে গেছি, ব্যাংকের কাছে আমাদের জমা আছে 50,000 টাকা। ব্যাংকও আমাদের নামে একটা হিসাব সংরক্ষণ করে, সেই হিসাবে ব্যাংক ওই একই তারিখে দেখা গেল এই মার্চ মাসে আমাদের ব্যাংক দেখাচ্ছে কি আমাদের অ্যাকাউন্টে মাত্র 30,000 টাকা জমা আছে। তাহলে একই হিসাবে আমাদের হিসাব কিতাব মোতাবেক আমাদের আছে 50,000 টাকা জমা, ব্যাংক বলছে না তোমাদের 30,000 টাকা জমা আছে। এই যে একই হিসাবে দুটো তো ভিন্ন হওয়ার কথা না, দুটো তো একই হবে সবসময়। মানে আমাদের হিসাবে যদি 50,000 টাকা ব্যাংকে জমা থাকে, পাসবই অনুযায়ীও 50,000 টাকা ব্যাংকে জমা অবশ্যই থাকবে। কিন্তু কখনো কখনো এটা কখনো না, অধিকাংশ সময় দেখা যায় কি দুটোর সাথে গরমিল দেখা যায়। এখন যেহেতু প্রতিষ্ঠানের মালিক এই গরমিল কেন হলো, এর কারণ তো প্রতিষ্ঠানের মালিক অবশ্যই জানতে চাইবে। তা এই জানতে চাওয়ার জন্য আমাদেরকে কী করতে হয়, এজন্য এই আমাদের ব্যাংক হিসাবের সাথে পাসবুকে একটা পাসবইয়ের মানে ব্যাংকের হিসাব কিতাবের একটা মিলকরণ করতে হয়। অর্থাৎ নগদান বইয়ের সাথে ব্যাংকের সাথে কী কারণে মেলল না, এই কারণগুলো উদ্ঘাটন করে যে বিবরণী তৈরি করা হয়, সেই বিবরণীকেই আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা ব্যাংক সমন্বয় বিবরণী আমরা বলে থাকি। তা এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে গেলে তোমাকে দুটো জিনিস খুব ভালো করে জানতে হবে। কোনটা কোন জিনিস? আমরা যে ব্যাংক হিসাব তৈরি করি সেটাকে বলা হয় নগদান বই, আর ব্যাংক আমাদের নামে যে হিসাব তৈরি করে সেটাকে বলা হয় পাসবই। তা নগদান বই হচ্ছে আমাদের হিসাব কিতাব, পাসবই হচ্ছে ব্যাংকের হিসাব কিতাব। এখানে দেখো একটা মানে কি কি কারণে, অনেকগুলো কারণে এই নগদান বই এবং পাসবইয়ের মধ্যে পার্থক্য দেখা যায়। যেমন একটা কারণ তোমাকে বলি, যেমন আমরা যখন কোনো দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে যখন চেক পেলাম, চেক পাওয়ার সাথে সাথে আমরা সেটা ব্যাংকে জমা দিলে আমরা কি করি, আমরা নগদান বইতে ডেবিট দিই, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব দিলে সরাসরি ব্যাংকের কলামে জমা দেখাই দিই। অর্থাৎ আমরা কিন্তু চেকটা নিয়ে ব্যাংকে জমা দিচ্ছি, দেওয়ার সাথে সাথে আমার নগদান বইতে দেখাই দিই যে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গেছে। কিন্তু ব্যাংকের এটা আমাদের রুল, মানে আমাদের নিয়ম নীতি অনুযায়ী আমরা সাথে সাথে ব্যাংকে জমা দেখাই দিই, কিন্তু ব্যাংকের রুল তো আমাদের রুলের সাথে এক হবে না। ব্যাংকের রুল হচ্ছে ব্যাংক ওই
যে দেনাদার বা প্রাপ্য হিসাব যার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে টাকা কালেকশন করে আনার পরে তখনই শুধুমাত্র আমার অ্যাকাউন্টে জমা দেবে। অর্থাৎ আমরা চেকটা ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে জমা দিচ্ছি, অর্থাৎ আমার ব্যাংকে জমা হয়ে গেছে তাই আমরা বলতেছি। কিন্তু ব্যাংক তো ওই প্রাপ্য হিসাব বা দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার আগ পর্যন্ত ব্যাংক তো আমার অ্যাকাউন্টে জমা দিচ্ছে না। অর্থাৎ এখানে দেখো, আমরা যদি 10,000 টাকার একটা চেক ব্যাংকে জমা দিয়ে থাকি, সাথে সাথে জমা দিয়ে থাকি, ব্যাংক দেখা গেল এটা আমরা নগদান বইতে সাথে সাথে আমার নগদান বইতে দেখা গেল 10,000 টাকা বেড়ে গেছে। কিন্তু ব্যাংক যদি জমা না দিয়ে থাকে, আদায় করতে না পেরে থাকে, অথবা যে কোনো কারণে আদায় হয়নি এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাংক কিন্তু আমার অ্যাকাউন্টে জমা দিচ্ছে না। তাহলে কি হচ্ছে, আমার নগদান বইতে 10,000 টাকা বৃদ্ধি পাইছে, পাস বইতে কিন্তু বৃদ্ধি পায়নি। তা এই যে পার্থক্যটা, তাহলে আমাদের কি সেই সমন্বয়টা আমরা কিভাবে করবো? এই সমন্বয়টা করার ক্ষেত্রে যদি আমরা নগদান বই উদ্বৃত্ত নিয়ে অঙ্ক করা শুরু করি, তাহলে নগদান বই থেকে এই 10,000 টাকা কমাই দিলে ব্যাংকের সাথে মিলবে। অথবা এবার যদি আমি ব্যাংকের উদ্বৃত্ত নিয়ে অর্থাৎ পাসবুকের উদ্বৃত্ত নিয়ে শুরু করি, তাহলে পাসবুকের উদ্বৃত্তের সাথে যদি ওই 10,000 টাকা যোগ করে দিই, তাহলে নগদের সাথে এসে মিলবে। ব্যাপারটা হচ্ছে কি, এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হচ্ছে সম্পূর্ণ রূপে একটা মিলকরণ বিবরণ, অর্থাৎ নগদের সাথে ব্যাংক পাসবইয়ের একটা মিলকরণ করে এই এক খণ্ড কাগজে এই কাগজটা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা মালিক কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলে তখনই মালিক কর্তৃপক্ষ দেখলো যে এই নগদান বই তথ্য নিয়ে যে যে কারণগুলো সব ভালো করে বিশ্লেষণ করে ব্যাংকের সাথে মিলে গেল, তাহলে মালিক কর্তৃপক্ষ কিন্তু অসন্তুষ্ট হবে না বা কর্মচারীর প্রতি সন্তুষ্ট থাকবে। ব্যাপারটা হচ্ছে নগদ অর্থের মাধ্যমে সবচেয়ে বেশি তহবিল তছরূপের সম্ভাবনা থাকে, সেহেতু মালিক পক্ষ এই নগদ অর্থ নিয়ে বেশ খানিকটা চিন্তিত থাকে। সেহেতু আমাদেরকে যে কোনো ভাবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা অত্যন্ত সুন্দর রূপে করতে না পারলে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয় বা আমাদেরকে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে পারে। সেজন্য আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নগদান বই কোন জিনিস আর পাসবুক কোন জিনিস। নগদান বই হচ্ছে আমাদের হিসাব কিতাব, অর্থাৎ আমার প্রতিষ্ঠান, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করছি এই প্রতিষ্ঠান যে হিসাব সংরক্ষণ করে ব্যাংক নামে, সেইটাই হচ্ছে নগদান বই। আর আমাদের এই একই হিসাব কিতাবের ব্যাংক যে হিসাবটা সংরক্ষণ করে সেটাকে বলা হয় পাসবুক। দেখা গেল আর একটা কারণ আমি বলি, যে কারণে ব্যাংক মানে গরমিল হতে পারে, যেমন ব্যাংক সরাসরি আমাদের মক্কেলদের মানে আমাদের কাছে টাকা পাবে, পাওনাদারদের বা প্রদয় হিসাবদের টাকা পরিশোধ করে দেবে। আমাদের আগে নির্দেশ দেওয়া আছে যে আমাদের কোনো পাওনাদার বা প্রদয় যদি আমার ব্যাংকের থেকে টাকা বা চেক চাই, স্থায়ী নির্দেশ দেওয়া আছে, দেখা গেল ব্যাংক টাকা দিবে, আগের থেকে বলা গেছে, দেখা গেল ব্যাংক টাকা দিয়ে দিছে, আমরা জানি না। তাহলে ব্যাংকের থেকে টাকাটা কমে গেছে, আমার নগদান বইতে কিন্তু টাকাটা কমবে। তাহলে আমরা যদি ব্যাংকের সাথে মিলকরণ করতে চাই, তাহলে আমার নগদান বইতে ওই টাকাটা মাইনাস না করে পাসবুকের সাথে মিলবে না। অর্থাৎ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হচ্ছে যোগ আর বিয়োগ, মানে কোন এন্ট্রি কিছু এন্ট্রি যোগ হবে, কিছু এন্ট্রি বিয়োগ হবে, তারপরে তার উত্তর তৈরি হবে। ক্লিয়ার? এখানে হচ্ছে যে নগদান বইয়ের সাথে কিছু এন্ট্রি যোগ করতে হবে আর কিছু এন্ট্রি বিয়োগ করে ব্যাংক সমন্বয় বিবরণী সমাধান করতে হবে। আর দেখা গেল ব্যাংক সরাসরি আমরা একটা বিনিয়োগ করে রেখে আসছি, এই বিনিয়োগের সুদটা ব্যাংক সরাসরি আদায় করে নেবে। তাহলে ব্যাংকে টাকাটা বাড়লো, বিনিয়োগের সুদটা আমার নগদান বইতে তো বাড়েনি, কারণ আমরা তো জানি না বিষয়টা। তা এই যদি আমরা যেহেতু ব্যাংকে টাকাটা বৃদ্ধি পাইছে, সেহেতু আমার নগদান বই নিয়ে যদি অঙ্ক করি, তাহলে নগদান বইয়ের সাথে ওই বিনিয়োগের সুদটা যদি যোগ করা হয়, তাহলে পাসবুকের সাথে মিলবে। অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে কি, কিছু তথ্য মানে তথ্যের গ্যাপ, এই গ্যাপটা সমন্বয় করে আমার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে হয়। তা আমি আজকে তোমাদের যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের একই হিসাবে দুটো নাম, আমরা যে ব্যাংক হিসাবটা তৈরি করি তার নাম হচ্ছে নগদান বই, আর ব্যাংক আমাদের নামে যে হিসাবটা সংরক্ষণ করে ওই একই হিসাব তার নাম হচ্ছে পাসবই। এই দুটোর মধ্যে সমন্বয় করার জন্য আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হিসাব বিজ্ঞান বই খুলবা, এর মধ্যে ফার্স্ট পার্ট অর্থাৎ প্রথম পত্রের সাধারণত প্রথম খণ্ডে এই অঙ্কটা থাকে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তোমরা এটা দেখে এর দুটো সূত্র আছে,
এই দুটো সূত্র, একটা নবদান বই নিয়ে অঙ্ক করলে কি সূত্র, আর একটা সূত্র আছে পাস বই নিয়ে অঙ্ক করলে কিভাবে তৈরি করতে হবে। এই দুটো সূত্র একটু দেখে রেখো। সামনের ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা অঙ্ক দিয়ে সুন্দরভাবে আমরা এই অঙ্কটা বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু বাসায় একটু চেষ্টা করো। আজকের মতো অনলাইন ক্লাস শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।